বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার, জাতীয় সংগীত ইস্যুতে এ কথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়। আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও পাহারা দেবে বলে জানান ধর্ম উপদেষ্টা। এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। শ্রমিক অসন্তোষ এবং বহিরাগতদের তৎপরতায় 3 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, তবে মালিক পক্ষের দাবি, পোশাক খাতকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে। গত কয়েকদিনে শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের তৎপরতায় অশান্ত হয়ে ওঠে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সকাল থেকে কারখানায় আসতে থাকে পোশাক শ্রমিকরা। বিজিএমএর সিদ্ধান্ত ও নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা। গাজীপুরে 2072টি কারখানার মধ্যে 90 ভাগ কারখানা খুলেছে সকাল থেকে। আমাদের তো স্থায়ীভাবে কোনো বাড়ি নেই, দেখা যায় মাস শেষে বাড়ি ভাড়া দিতে আমরা ধিমশিম খেয়ে যাব। পোশাক কারখানা বদ্ধ হলে এরকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে, আমরা অনেক আতঙ্কে আছি। মালিক পক্ষ জানায়, চাকরির দাবি করে একদল বহিরাগত পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের মধ্যে থেকে আমরা কিছু বিষয় আমরা পয়েন্ট আউট করেছি, যেগুলো হচ্ছে হয়তো 10 জন গন্ডগোল করতেছে, তাদের মধ্যে আমরা বলতেছি যে ঠিক আছে তোমাদের সিভি দাও, তোমাদের চাকরি দিব। তো তার মধ্যে 9 জনই সরে যাচ্ছে, কারণ সে আসলে প্রকৃতপক্ষে শ্রমিক না, কোনো জায়গায় কোনো ফ্যাক্টরিতে সে কখনো কাজ করেনি। উচ্ছৃঙ্খলতাই মানে তার মূল উদ্দেশ্য। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের বেশিরভাগ কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় ভোরবেলা থেকেই। তবে সাভারের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন দাবি জানিয়ে বেলা 11টার পর আবার ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অর্থনৈতিক সংকট সহ নানা কারণে 13টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওষুধ শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষে এখনো বন্ধ রয়েছে কমপক্ষে 15টি কারখানা। শনিবার কয়েকটি কারখানা উৎপাদনে গেলেও স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ। 2 সপ্তাহেরও বেশি সময় শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরে অবস্থিত বিভিন্ন ওষুধ উৎপাদনকারী কারখানা। ওষুধ শিল্প মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশ মুখে সেনা মোতায়েন করা হলেও কমেনি অস্থিরতা। ওষুধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই, হেলথ কেয়ার সহ প্রায় 15টি ওষুধ কারখানা এখনো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে ফোর্স রিজাইন দেওয়া হয়েছে, যাদের ছাড়া কারখানা চালানো প্রায় অসম্ভব। জিম্মি করে এ ধরনের ঘটনাও ঘটেছে। শিগগিরই সব কারখানা চালুর বিষয়ে সব মহলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান
ওষুধ শিল্প সমিতির সিইও মুস্তাফিজুর রহমান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে বন্ধ রয়েছে সড়কের যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। দুপুর ১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সড়ক অবরোধের কারণে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। বেশ কিছু দেশে কোনো বয়সসীমাই নেই। ভারত সহ উন্নত দেশগুলো অনেক গবেষণা করেই আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করেছে। নতুন বাংলাদেশে এই বৈষম্য মানেন না বলেও জানান তারা। সড়ক অবরোধের আগে বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা। সমাবেশে সারা দেশের চাকরি প্রত্যাশীরা অংশ নেয়। আমাদের সরকারি চাকরিতে বয়স ৩৫ করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে ১২ বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়ব না। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলা 11:30টার দিকে সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় SN কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। দগ্ধদের খবর নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, ১২ জন তো দগ্ধ হয়েছেন, তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক, আইসিইউতে আছেন। চিকিৎসকরা সবশেষ কি জানিয়েছেন তাদের সম্পর্কে? যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাধীন, তাদের মধ্যে আমরা সর্বশেষ 12 জনকে এখানে আনা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে আমরা অন্তত 5 জনকে জানি যে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা বলছেন বেশিরভাগেরই আসলে অবস্থা আশঙ্কাজনক এবং তাদের 90% পুড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং চিকিৎসকরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে চিকিৎসা সেবা দিতে এবং যারা আইসিইউতে আছেন সভাপতি তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক এবং চিকিৎসকরা বলছেন যারা আসলে দগ্ধ তারা সবাই আসলে আশঙ্কাজনক এবং অধিকাংশের 90% তারা পুড়ে গেছে এবং তারা বলছেন আরেক কয়েকদিন যাওয়ার পরে আসলে আরও বেশি নিশ্চিত হওয়া যাবে এবং এখানে স্বজনরা আসছেন এবং এই মুহূর্তে আসলে তারা নিবিড়ভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা চালাচ্ছেন এবং তারা বলছেন প্রয়োজনে যদি তাদেরকে ঢাকা স্থানান্তর করতে হয় তারা সেটাও করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আপনারা জানেন যে সকাল 11:30টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। SN যে শিপ ইয়ার্ডে সেখানে পাম্প রুমে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ঘটে, সেই সময় সেখানে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আসলে আমরা জেনেছি 12 থেকে 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে যারা তাদেরকে নিয়ে এসেছেন তারা আমাদেরকে বলেছেন যে তারাও আসলে খবর পেয়ে সেখানে গেছেন, বিস্তারিত তারা এখনো পর্যন্ত বলতে পারেনি। তারা বলছেন আসলে মূলত কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ যেটা আসলে চিকিৎসকরা আমাদের একটু আগে যেটা বলেছেন তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি তত্ত্বাবধান করছেন। তারা বলছেন যদি তাদেরকে প্রয়োজনে ঢাকা নিয়ে যেতে হয় সেটাও তারা করবেন এবং 5 জনকে আমরা জেনেছি তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবারই অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে পাম্প বিস্ফোরণের দুর্ঘটনা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ 3 জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। বাসটির দ্রুত গতির জন্যই দুর্ঘটনা বলে জানা গেছে।
শনিবার ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ঢাকা এক্সপ্রেসের বাসটি। বঙ্গবন্ধু সেতুর উপর দ্রুতগতির বাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে ছিলেন বাসটির মালিক রহিজউদ্দিন এবং তার ছেলে আলিফ রিপু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। প্রাণ গেছে বাসের যাত্রী চন্দ্রশেখর সাহারও। পড়ে গেছে, দাদা পড়ে গেছিল, পরে বলে টাকে বলে এসে দাদার মাথায় আঘাত লাগছে। ঢাকা এক্সপ্রেস গাড়ি সকাল 5টা 4:30 পরে যমুনা সেতুর উপর দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার হেল্পার অর্থাৎ গাড়ির মালিক সুপারভাইজার হেল্পার ও মালিক ওরা বাপ বেটা দুজনই মারা গেছে, যাত্রী একটা মারা গেছে। সেতু ব্রিজের উপরে মনে উঠছে, তখন ওই সময় বউ চিকুর দিয়েছে, বেটার বউ সাথে ছিল। তখন চিকুর দিয়েছে, আপনাকে কি হয়েছে, কয় যে কড্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি মানে সেন্স হারা ফেলাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ভোর 5টার সময় অনেক অফিসগামী ব্যবসায়ী লোকজন থাকে ঢাকায় বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করার জন্য। তারা এই চালক দ্রুত গতিতেই বা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে আমার ধারণা। দুর্ঘটনা কবলিত বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় রাখা হয়েছে। আর পালিয়ে গেছেন বাস ও ট্রাকের চালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসত বাড়ি থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে বানভাসীর সংখ্যা কমতে শুরু করেছে। এখন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানিয়েছেন, এখনও অনেক এলাকায় পানি রয়েছে। তবে যেসব এলাকায় পানি নেমে গেছে সেখানে মৎস্য, কৃষি সহ বিভিন্ন খাতে প্রায় 1,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীতে এখনও পানির নিচে বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলা। কুমিল্লায় বন্যায় প্রায় 3.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়। আমার দুটা মেয়েদেরকে নিয়ে আমি এখন আমার ওয়াইফকে নিয়ে আশ্রয় কেন্দ্রতে আসি। এ কারণে আইসি ঘর দুয়ার দেখতে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা সব দিকে দিয়ে আটকে গেছি। আমার স্বামীরা বাইরের তার না, ঘরের পানি ওখানে নামে না ঘরের দিকে। তারপর আমরা ঘরে অনেক আটকে গেছি, প্রতিবন্ধীর মতন আমরা ছেলে ফেলে রয়েছি। আমরা অন্য কোনো যাইতে পারিনি। এখন অনেকগুলো খামার ছিল, খামারগুলো উলিয়ে গেছে। আমাদের বাড়িঘর কিছু বলতে কিছু নাই। আমরা এখন বর্তমানে অসহায়, খুব পরিচিতি খারাপ। আমরা যে খাবো, আমাদের এই জিনিসটা নাই, একটা লাড়কি নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই। কুমিল্লায় বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। হুমকির মুখে পড়েছে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন। বই খাতা, পোশাক সহ শিক্ষা উপকরণ হারিয়ে বিপাকে পড়েছে তারা। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানও তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরাকে বাধাগ্রস্ত করছে। জেলায় ক্ষতিগ্রস্ত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লায় বন্যার পানি নেমে যাওয়ার পর আরও স্পষ্ট হয়েছে বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি। এর বাইরে নেই শিক্ষা ব্যবস্থাও। 2 সপ্তাহ ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে অনেক শিক্ষার্থীর বই খাতাসহ শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের বিপদ এতেই শেষ নয়। দুর্যোগের কারণে পরিবারের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার পথে। অনেকের বই খাতা কাপড় অনেকগুলো ভিজে গেছে বা নদীর স্রোতের সাথে চলে গেছে। ওখান মনে হয় না যে স্কুলে আসার আছে তাদের। বন্যায় অবকাঠামোগত ক্ষতির কারণে এখনই খোলার অবস্থানেই অনেক প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের ক্লাস বিমুখ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি উঠেছে, এটা তো তারা দেখেছে। এটাতে শিশু মনে কিন্তু একটা বিরাট একটা প্রভাব তৈরি হয়েছে। টিম তৈরি করে ওদের বাড়ি বাড়ি যাইতে হবে তাদের মানসিক অবস্থা তৈরি করার জন্য, আর না হয় তাদেরকে স্কুলে আনা সম্ভব না। তবে শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যদি এইরকম কোনো শিক্ষার্থী থাকে যে তার বই পুস্তক নষ্ট হয়েছে অথবা জামা কাপড় অথবা স্কুলের আসার ক্ষেত্রে যদি তাদের কোনো খাদ্যের চাহিদাও যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রেও আমরা কমিটির মাধ্যমে এটা ব্যবস্থা নিতে পারব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 104টি প্রাথমিক এবং 205টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এছাড়াও ক্ষতিগ্রস্ত 123টি মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুমিল্লার বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, বন্যায় তো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেই, সাথে সাথে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে বন্যা পরবর্তী অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ দেখেছেন কিনা? আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তারা কিন্তু কুমিল্লার যে হিসাবটি প্রাথমিকভাবে দিয়েছে সেটি হচ্ছে ৩,৩৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপাতত নিরূপণ করেছে, যার মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে যে রাস্তাঘাট বা অবকাঠামোগত যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো তারা উল্লেখ করেছে। কারণ কুমিল্লার যে এলাকাগুলোতেই বেশি বন্যা দুর্গত হয়েছে সেই এলাকাগুলোরই কিন্তু রাস্তাঘাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা যেটি জেনেছি যে কুমিল্লাতে সর্বমোট ৮২,৭৫৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 867টি বাড়িঘর কিন্তু একেবারে বিনষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই বাড়িঘরগুলোতে আসলে থাকার মতো আর কোনো অবস্থা নেই। আর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসলে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা এই মুহূর্তে আসলে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে যে আসলে কে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো, যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা কারো শুধু খাদ্য সহায়তা এবং শিক্ষা এবং ঔষধ সহায়তা দরকার, সেই বিষয়গুলো তারা আসলে বের করার চেষ্টা করছেন। তারপরেই আসলে কাদেরকে কি পরিমাণ সহায়তা করা হবে সেই বিষয়গুলো করবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু মাঠ পর্যায়ে কাউকে এসে আমরা কোনো ধরনের সহযোগিতা করতে দেখিনি, যদিও তারা বারবার বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন যে ব্যবস্থা সেটি চালু করা হবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখি, যেহেতু গোমতীর ভাঙনের তোরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলাটি, আমি এখন যে গ্রামটিতে আছি সেটি হচ্ছে সেই ভাঙনের মুখ বুড়বুড়িয়া গ্রামটি। সেই গ্রামের এই রাস্তাটি যেটি অর্থাৎ সংযোগ সড়কটি সেটি কিন্তু একেবারেই ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম যে এই গ্রামের চারপাশে যত রাস্তা আছে সব কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাস্তাঘাট দিয়ে কিন্তু এখন চলাচল কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এলাকাবাসী কিন্তু বারবার বলছে যদি এই রাস্তাঘাটগুলো প্রাথমিকভাবে যদি সংস্কার করে দেয়া যায়, তাহলে এই বিচ্ছিন্ন গ্রামে যারা বসবাস করছেন তারা কিন্তু সরকারি কিংবা বেসরকারি যে কোনো সহায়তা আসুক না কেন সেগুলো ব্যবহার করে তারা তাদের বাড়িঘরগুলো মোটামুটি ঠিক করে নিতে পারবে। কিন্তু রাস্তাঘাট বিচ্ছিন্ন থাকলে কিন্তু যারা সহযোগিতা করতে আসছে তারাও কিন্তু সেই বাড়িঘরে যেতে পারছে না, এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতেও কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারছে না। একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানও প্রায় 4 শতাধিকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষা ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই মুহূর্তে? জেলা শিক্ষা কর্মকর্তা আসলে যেটি জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত বলছেন যেটি যে 430টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আসলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। অর্থাৎ যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়ক বিনষ্ট হয়েছে, একতলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টুল টেবিল বেঞ্চ সেগুলো দীর্ঘদিন পানিতে তলিয়ে থেকে সেগুলো নষ্ট হয়েছে। তো তারা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু যাচাই বাছাই করছে যে আসলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের আসলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কাদের কাগজপত্র নষ্ট হয়েছে, আবার কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু এখন আসলে যাচাই বাছাই করছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষগুলোকে সরিয়ে দিলে তাদের বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই, যে কারণে কিন্তু আশ্রয় কেন্দ্র যেসব স্কুল কলেজ সেখান থেকে মানুষজনকেও তারা মানবিকতার খাতিরে সরাতে পারছে না। এখন তারা আসলে দুই ধরনের সমস্যার মধ্যেই পড়েছে। তারপরেও তারা, আমরা কিছুক্ষণ আগেও গ্রামবাসীর সাথে কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্রে ছিল, তারা বলছে তাদের যেহেতু ঘরে যাবার কোনো উপায় নেই তাদেরকে সেখানেই থাকতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন বা জেলা শিক্ষা অফিস কিন্তু দায়িত্ব নিয়ে সেই আশ্রয় কেন্দ্রগুলোর কয়েকটা রুমও কিন্তু খুলে দিলে কিন্তু তারা সেখানে থাকতে পারবে। আর অন্যদিকে কিন্তু দীর্ঘ সময় স্কুল কলেজ বন্ধ থাকলে শিক্ষার্থীরাও কিন্তু এই শিক্ষা ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাবে, তারাও কিন্তু পরবর্তীতে ক্লাসে ফিরতে চাইবে না, সেই বিষয়টিও কিন্তু তারা মাথায় রাখছে। অর্থাৎ সব দিক বিবেচনা করে এই স্কুল কলেজগুলোকে পুনরায় খুলে দেয়া এবং সেগুলোকে আবার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে। কিন্তু মানুষের দাবি যে এই মুহূর্তে যাদের বাড়িঘর নাই তাদেরকে এই আশ্রয় কেন্দ্র থেকে যেন সরিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা এই রোদ বৃষ্টিতে গিয়ে অন্তত মাথা গোঁজার ঠাইটুকুও হারাবে। তো সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হলো, আসলে পুনর্বাসনের যেই মাঠের চিত্র সেটি কিন্তু আমরা এখনো প্রশাসনিক কোনো আমরাও আশা করছি প্রশাসনিকভাবে সার্বিক উদ্যোগ নিয়ে আমরা এই বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন তানভীর খন্দকার।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের শঙ্কা রয়েছে ভারী বৃষ্টিরও। আগামী 5 দিনে সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয় সন্দ্বীপে 96 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট, বগুড়া ও সিরাজগঞ্জের তাড়াশে 36.5 ডিগ্রি সেলসিয়াস। বন্যা ও টানা বৃষ্টিতে চট্টগ্রামে অন্তত 70 কিলোমিটার সড়ক বেহাল। ছোট বড় গর্তের কারণে নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, হামজারবাগ, বিমানবন্দর সড়ক, অক্সিজেন সড়ক সহ নানা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন মেরামত না করার কারণে বেহাল সড়ক, দুর্ঘটনার শঙ্কায় চালকরা। আমার অনেক টাকা খরচ হয়েছে, গাড়িটা চাল হয়ে গেছে, চাক্কা এগুলো ঠিক করেছে, যে রাস্তায় এই অবস্থা আজকে 3 থেকে 4 মাস ধরে। ফ্লাইওভার করার পর থেকে এই রাস্তাটাই পাশে ঠিক করে নাই, এখন পর্যন্ত ভাঙা। এখানে বৃষ্টি হইলে যত পানি ওঠে এখানে শত শত গাড়ি নষ্ট হয়। আমরা সারাক্ষণই ভয়ে থাকি কখন গাড়িটা উল্টে যায়। ইতিমধ্যে কয়েকটি গাড়ি উল্টেছে। ভুক্তভোগীরা বলছেন, সড়কে ছোট বড় গর্তের কারণে নষ্ট হচ্ছে যানবাহন, গাড়ি মেরামতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দ্রুত সড়ক মেরামতের দাবি সংশ্লিষ্টদের। এখন কোনো যথাযথ কর্তৃপক্ষ নাই যে আমরা তাদের কাছে বিচার দিব। এখন আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে সংযুক্ত সকলের কাছে অনুরোধ করব যেন মহাসড়কগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যেন নিরাপদ করে। নগরীর সড়ক সংস্কারে 7 বছরে ব্যয় হয়েছে 2,500 কোটি টাকা। প্রায় 70-80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আগামী আশা করছি যদি বৃষ্টি না হয়, আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো আমরা এগুলা মোটামুটি রিপেয়ার কাজটা করতে পারবো। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের কারণে বিপুল ব্যয়েও পুরোপুরি সুফল পাচ্ছে না নগরবাসী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে নৌকা, মাঝিরা ভাড়াও নিচ্ছেন বেশি। এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন পানিবন্দীরা। নৌযান সরবরাহের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। নোয়াখালীতে 3 সপ্তাহ ধরে পানিবন্দী 17 লাখ মানুষ। ডুবে আছে 8 উপজেলার গ্রাম ও শহরের কাঁচা পাকা সড়ক। নৌকা ছাড়া কোথাও বের হওয়ার উপায় নেই। এমন পরিস্থিতিতে জেলা জুড়ে নৌকার কদর বেড়েছে। বাইরের জেলা থেকে নৌকা এনে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কাঠের তৈরি ছোট একটি নৌকার দাম 5 থেকে 6,000 টাকা। গত 50 বছর এইদিকে নৌকা আসছিল না, আর নৌকার চলটা বেশি হয়ে গেছে। পানিকান্দি বাড়ি যাওয়ার থেকে নৌকার চলটা বেশি হয়ে গেছে। এখন আমাদের যে অবস্থা, নৌকা কিনতে পারছি, নৌকার দামও বাড়তি, কখন আমাদের রুজি রোজাও গেছে বন্ধ। স্থানীয় ও স্বেচ্ছাসেবীদের অভিযোগ, নৌকার দাম ও ভাড়া বেশি, এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যদিও এমন অভিযোগ মানতে নারাজ মাঝিরা। যান্ত্রিক বা আলাদা খরচগুলো সেগুলো, তো সেক্ষেত্রে তারা যদি 500 টাকাও ধরে, আমরা মনে করি ইন দিস ক্রাইসিস মুভমেন্ট ইট ইজ নট এলিজিবল। এই বন্যাতে নোয়াখালীর যে বা স্পেশালি বেগমুন্দ স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করছে তাদের সবাইকে একমাত্র নৌকার উপরেও কিন্তু নির্ভর করতে হচ্ছে। ধরেন এখান থেকে রেললাইন পর্যন্ত 300 টাকা, আর মানুষ 6,500 টাকা চাইছে, বেশি কিছু চাইতেছি না, সীমিতের ভিতরে আছে সবগুলো। এ অবস্থায় বিত্তবানদের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য নৌকা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। অনেক এলাকায় এত বেশি পানি, নৌকা নেই। নৌকা সংগ্রহ আমরা কিছু করেছি, কিন্তু প্রথম থেকে আমাদের নৌকা ছিল না। এখন আমাদের প্রচুর নৌকা দরকার। আমাদের বিভিন্ন জায়গায় আমরা বলেছি আমরা নৌকা চেয়েছি। নৌকা যদি হয় তাহলে আমরা প্রতিটা একেবারে ডুটো আমরা যেতে পারবো। জেলার 116টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2 লাখ মানুষ ঠাঁই নিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে বন্যার্ত 950 পরিবারকে 7 দিনের খাদ্য সামগ্রী দিয়েছে রেড ক্রিসেন্ট। সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সুজি। ভবিষ্যতে এই ধরনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়িতে প্রায় 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার্তদের চিকিৎসায় এগিয়ে এসেছেন ঢাকা বারডামের একদল চিকিৎসক। স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। সকাল থেকে সদর উপজেলার দক্ষিণ কড়াইতলা আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই কার্যক্রম চলছে। মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, মেডিসিন ও চর্মসহ বিভিন্ন বিভাগের 30 জন চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি পানিবন্দী থাকার কারণে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে পারছে না। এজন্য তাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপী চিকিৎসা সেবার পাশাপাশি প্রায় 500 মানুষের মধ্যে 15 দিনের বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হবে বলেও জানান তারা। চাঁদপুরের পুরান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 50 জন। শুক্রবার রাত থেকে শনিবার সকালে পুরান বাজার এলাকার 1 নং ওয়ার্ড যুব দলের সভাপতি রফিক মিজি গং ও 2 নং ওয়ার্ড যুব দলের সভাপতি বাদশাহ গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 50 জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ সংস্থাটির সামগ্রিক অনিয়ম দুর্নীতি তদন্তে অনুসন্ধান শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। সকালে ওয়াসা ভবন পরিদর্শনে আসে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক সহ 3 সদস্যের তদন্ত কমিটি। কমিটির সদস্যরা বিভিন্ন নথি খতিয়ে দেখেন, কথা বলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্টদের সাথে। তদন্ত শেষে দ্রুত দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেন তদন্ত কমিটির প্রধান। ওয়াসা ব্যবস্থাপনা পরিচালকের দাবি, কোনো প্রকল্পে দুর্নীতি হয়নি। তাদেরকে ডাকিনি, কারণ আমরা সুনির্দিষ্টভাবে কোনো ক্যাব বা কোনো অভিযোগকারীর বক্তব্যের প্রেক্ষিতে আসিনি। আমরা সামগ্রিকভাবে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলোর বস্তুনিষ্ঠতা দেখার জন্য এসেছি। হামলার অভিযোগে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখেছেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা। দুপুর থেকে তারা সেবা দেওয়া বন্ধ রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলা 11:30টার দিকে শারমিন নামে এক রোগী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিয়ে বাকবিতণ্ডা থেকে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পরে দোষীদের গ্রেপ্তার করা না পর্যন্ত সেবা দেয়া বন্ধর ঘোষণা দেন চিকিৎসকরা। এদিকে কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসকদের সেবা কাজে ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের রোগী অসুস্থ, আমরা নিয়ে আসছি প্রায় আরো 3 ঘন্টা আগে। এই 3 ঘন্টার ভিতরে একটা ডাক্তার ছিল না যে একটা ওষুধ দেওয়ার মতো বা রোগীরা দেখার মতো। ফাইল চাওয়ার মতো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক আমাদের কর্তব্যরত দোতলায় মহিলা ওয়ার্ডে সিস্টারদের সাথে অসংলগ্ন আচরণ করে এবং উচ্চবাচ্য করে এবং হুমকি দামকে প্রদান করে। ওই রুগীর একটা ফাইলটা মনে হয় চেয়েছিল রুগীর লোক, সিস্টার বলছে যে ফাইল তো এইভাবে দেওয়া যাবে না, লিখিত ছাড়া, পরে ফাইল হারাই গেলে দায় দায়িত্ব কে নেবে। এই জন্য তারা সিস্টারদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করছে। নরসিংদীর পলাশে জনতা জুট মিলে হামলা ভাঙচুরের জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে মিলে বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে শ্রমিকদের তা জানানো হয়। এদিকে পুনরায় চালু করার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে মিল বন্ধ ঘোষণায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বন্ধ ঘোষণার পরে মিলটির কলোনি ছাড়তে বাধ্য হচ্ছেন বসবাসরত হাজারো শ্রমিক। বৃহস্পতিবার রাতে 14 দফা দাবিতে জুট মিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউস সহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। বাধা দিতে গিয়ে মিলের 6 নিরাপত্তা কর্মী আহত হন। পরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনের মুখে অনুমোদনহীন 2 কোর্সের 181 জন শিক্ষার্থীর টাকা ফেরতে রাজি হয়েছিল শরীয়তপুরের ZH শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কয়েক বছর পার হলেও পুরো টাকা ফেরত পাননি শিক্ষার্থীরা। নেওয়া হয়নি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও। শরীয়তপুরের ভেদরগঞ্জে 2012 সালে বেসরকারি ZH শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। 4টি অনুষদে 12টি বিভাগ পরিচালনার অনুমোদন আছে প্রতিষ্ঠানটির। তবে 2016 সালে অনুমোদন ছাড়াই আরও 2টি কোর্সে ভর্তি করে প্রতিষ্ঠানটি। পরে আইন ও ইংরেজিতে মাস্টার্স প্রোগ্রামের অনুমোদন না থাকার বিষয়টি সামনে আসে। 2019 সাল পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় 15টি ব্যাচে। অনুমোদন না থাকায় পুরো কোর্স সম্পন্ন করেও সনদ পাননি 181 শিক্ষার্থী। আমরা জানতাম না টোটাল মাস্টার্সের কোর্সটা কমপ্লিট করে, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতে যাই সিবিটিভি সব নিয়ে যখন অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছে। তখন একটা প্রতারণার যে আমরা শিকার হয়েছে সেটা আমরা তখন বুঝতে পারি। সেই 2017 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত তারা বিভিন্ন তাল বাহানা সহ নানানভাবে কোর্সের অনুমোদন হয়ে যাবে, ইউজিসি থেকে অনুমোদন আসতেছে এগুলো বলে কালক্ষেপণ করছে। অ্যাপ্লাই করতে গেলে বলে যে এখানে তো অনুমোদন নাই, আপনারা মাস্টার্স করছেন এখানে তো অনুমোদন নাই, তাহলে এখানে আমাদের চাকরি হয় নাই, জব হয় নাই। অনুমোদনহীন 2 প্রোগ্রামে 181 শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় 1,08,000 টাকা। পরে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে রাজি হয় কর্তৃপক্ষ। তবে পরিশোধ করা হয় কেবল 37,27,000 টাকা। তারা যে মেধা এবং সময় যে ব্যয় করেছেন, এই মেধা এবং সময় এটা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো আমাদের কোনো রকমেরই সক্ষমতা নাই। আমরা এজন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি। তাদের কাছ থেকে যে বিভিন্ন যে ফিসগুলো নেওয়া হয়েছে তারা দাবি করেছে, আমরা এর সিংহভাগ আমরা ছাড় দিয়েছি। কেবল অর্থ ফেরত নয়, অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী। এ সময় গুরুতর আহত হয় তাদের 5 বছরের সন্তান। ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগম বরগুনার তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্বজনরা জানায় স্ত্রী রোকসানা পরকীয়ায় জড়িত এমন সন্দেহে অনেকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে শনিবার ভোরে 5টার দিকে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করে নুরুজ্জামান আনিস। পরে বোন গুরুতর অসুস্থ জানিয়ে রোকসানার ছোট ভাইকে ফোন করে আনিস। সকালে স্বজনরা বাড়িতে এসে রোকসানার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গুরুতর আহত শিশু জান্নাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ।